আজ জুনের ২৪ তারিখ, কদিন পরেই জুলাই শুরু হচ্ছে। জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। এই জুলাই অভ্যুত্থানকে ঘিরে বা জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে প্রসঙ্গগুলো এসেছে আলোচনায়, যে সংস্কার, বাংলাদেশকে নতুন দিকে নিয়ে যাওয়া এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেয়া, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, এছাড়া একটি সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, এই বিষয়গুলোই আলোচনায় ছিল। বিচার, সংস্কার, নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হচ্ছে। জুলাই বিপ্লব এবং নির্বাচন ও রাজনীতি, এই প্রসঙ্গে আজকে জনতন্ত্র গণতন্ত্রের কথা বলতে চাই। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জায়েদ। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আজকের অতিথি আমার ডান পাশে আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকে স্বাগত জানাই। আর সর্বডানে আছেন অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, ভূগোল বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং তিনি রাজনীতি বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই। একটু বলেছি আমি যে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে। গণঅভ্যুত্থানের এই যে জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী দেশ জুড়ে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। পরিবর্তনের কথা বলা হচ্ছিল। কি পরিবর্তন দেখছেন? রাজনীতিতে কি কোনো পরিবর্তন আসছে, না শুধু শেখ হাসিনা নেই, রাজনীতির জায়গায় আছে? আর মৌলিক গুণগত কিছু দেখছেন কিনা, মানুষের চিন্তায় কোনো ধরনের পরিবর্তন দেখছেন কিনা? জুনায়েদ সাকি। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। প্রথমত শেখ হাসিনা নাই, এটাই তো একটা বড় পরিবর্তন। কারণ তারা তো এইরকম একটা ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন যে তারা আছেন এবং ২০৪১ সাল পর্যন্ত তো থাকবেনই, তারপরে ভেবে দেখবেন অন্য কিছু করা যায় কিনা। এরকম একটা বক্তৃতা কিন্তু দিয়েছিলেন আওয়ামী লীগের একজন নেতা। তো সেইটা একটা বিষয়। আপনি কি কখনো দেখেছেন যে এতগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান কিংবা শাসনতন্ত্র কিংবা যেভাবে আমিই ডাকেন গঠনতন্ত্র, এই কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা করছে? সেইখানে তর্ক বিতর্ক হচ্ছে, নিজস্ব মত দেওয়া হচ্ছে, আবার পার্থক্য থাকছে, কিন্তু আবার ঐকমত্যেও আসা হচ্ছে। এই যে ধরেন গণতান্ত্রিক সহিষ্ণুতা এবং আদর্শিক এবং রাজনৈতিক বিরোধ সত্ত্বেও মত পার্থক্য কোনো কোনো ক্ষেত্রে বেশ মনে হবে যে বিপরীত, তারপরও একটা জায়গায় বসা এবং ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্যের জায়গায় পৌঁছানো, সেইটা বাংলাদেশে অভূতপূর্ব। একেবারেই হয় নাই তা না। ধরুন ৯১ সালে দু একটা প্রশ্নে ঐকমত্য হয়েছিল পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে আসার ক্ষেত্রে। আর যেসব বিষয় ঐকমত্য হয়েছিল ওগুলো রক্ষা করা হয়নি, কারণ পুরোটা বদলানোর একটা যে তাগিদ এবং উপলব্ধি, সেইটাই ঠিকঠাক মতো তৈরি হয়নি। এবং আমাদের মূল সমস্যার জায়গাটা হচ্ছে যে সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে সেইটাকে আইডেন্টিফাই করা হয়নি। সির্ফ রাষ্ট্রপতি শাসিত শাসন, প্রধানমন্ত্রীতে শিফট করা হয়েছে। আগে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিতে যাওয়া হয়েছিল, যেটা কাঠামোই একই রকমই ক্ষমতার দিক থেকে। তো এখন এইটা বদলানোর জন্য মানে গুণগত সব প্রশ্ন, মানে পরিবর্তনের একটা জায়গা তৈরি হচ্ছে, সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। ধরুন আর্টিকেল 70 বাংলাদেশে বদলানো যাবে। হ্যাঁ, দুটো এক্সেপশনস আছে, যে এখানে আস্থা ভোট কিংবা বাজেট। তারপর বাকি সব প্রশ্নে একটা স্বাধীনতার জায়গা থাকবে, নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। এবং ওইটারই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ইলেকশনে বোথ হাউস, নিম্নকক্ষ উচ্চকক্ষ সম্মিলিতভাবে গোপন ভোটে আসলে যাবে, প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এইগুলো তো গুরুত্বপূর্ণ একটা অগ্রগতির জায়গা। তার চেয়ে তো আরও বলবো যে আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে আপার হাউস হবে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ওইখানে পিআর হবে, একটা তর্ক চলছে, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কে থাকবে, সরকারি দলই থাকবে না সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে হবে। প্রধানমন্ত্রী কয় মেয়াদে অথবা কয় বার হতে পারবেন, এখন হচ্ছে কত বছর হতে পারবেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। নারীর প্রতিনিধিত্ব ১০০ আসন সিলেক্টেড, মানে কি বলে সংরক্ষিত থাকবে,
এটা বিষয় ঐকমত্য হয়ে গেছে, কিন্তু এখন সেটা সরাসরি নির্বাচনের দাবি কিভাবে হবে এটা নিয়ে এখনো হয়তো পথ অনুসন্ধান করা হচ্ছে। খুব যে সহজ এটা তাই না, একটু এই জায়গাটা বেশ মানে যে পথগুলোর প্রস্তাব করা হচ্ছে সেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে, কিন্তু আলোচনা চলছে। সো আমি বলবো যে ধরুন মানে মৌলিকভাবে ক্ষমতা কাঠামোর এই দিকগুলো নিয়ে এবং একটা নতুন বন্দোবস্তের ব্যাপারে যে আলাপ আলোচনা যেভাবে হচ্ছে, এবং জুলাইয়ের স্পিরিটে মানুষের যে আকাঙ্ক্ষা, তারা আর কোনো একজন ব্যক্তির এইভাবে স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে ওঠা দেখতে চায় না। তার ফলে ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে, জবাবদিহি আনতে হবে। সেইটার জন্য রাজনৈতিক দলগুলো জুলাইয়ের ধারাবাহিকতায় 10 মাস পরে বসে বসে, আমি বলবো ধরেন প্রতিদিন বসে বড় পার্টির প্রধান মানে একেবারে শীর্ষ নেতৃত্বের পর্যায়ের মানুষেরা সেখানে গিয়ে দিনব্যাপী আলোচনায় যুক্ত হচ্ছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জায়গা। হ্যাঁ, অনেক খারাপ জায়গা আছে, চাঁদাবাজি আছে, দখল আছে, মনে হচ্ছে যেন আমরা আগের বন্দোবস্তেই আছি, সেগুলো আছে। মব আছে, যে ধরনের মব অ্যাটাক হচ্ছে আমাদের মানে ধর্মীয় দিক থেকে, জাতিগত দিক থেকে সংখ্যালঘু মানুষেরা, কি সংখ্যালঘু টার্মটাই প্রবলেম্যাটিক, তারপর বললাম যারা সংখ্যায় কম, নারীর নিরাপত্তার জায়গায়, এগুলো নিয়ে অনেক সংকটের জায়গা আছে। অর্থনীতি, ঘুষ লেনদেন সবকিছু কি মানে বদলে গেছে? আপনারা যারা বসছেন, আমি যেটা বলবো যে বাংলাদেশে এগুলো বদলানোর যে মানে রাতারাতি তো কোনো আলাদিনের চেরাগ নাই, তো এই বদলানোর জন্য যে একটা কাঠামোগত আয়োজন, সেটার ব্যাপারে কিন্তু আমরা এগোচ্ছি। বিচার, ন্যায় বিচারের জায়গায় একটা মানে যাচ্ছে বলে আমরা আশা করতে পারি। আলোচনা যেটা এবং নির্বাচন, সেটাও একটা সময়ে নির্ধারিত হয়ে এই প্রসঙ্গে আসবে। কিন্তু আপনারা প্রতিদিন, প্রায় প্রতিদিনই বসা হচ্ছে, একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা বসছেন, এটা দেখতেও ভালো লাগছে। কিন্তু আপনি যে প্রসঙ্গটি বললেন যে বাইরে রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারি, মানে এক দলের ভিতরেই কোন দল এমন আছে, চাঁদাবাজির কথাও আপনি বলেছেন, এই জায়গাগুলোতে তো রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত বা নিজের দলের ভিতরে কালচার পরিবর্তনের চিন্তা, সেটা কি আপনারা দেখছেন? দেখুন, আপনি যদি জিজ্ঞেস করেন ওনাকে কিংবা কোনো পার্টির নেতাকে, মানে আমিও একটা দলকে প্রতিনিধিত্ব করি, দলের দায়িত্ব পালন করি, কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্বকে যদি জিজ্ঞেস করেন তারা কি বলবেন? আমরা এগুলো চেষ্টা করছি, এটাই করছি। রাতারাতি হয়ে যাওয়ার মতো বাস্তবতাটা নেই, এটা আমরা বুঝি। এখন আমাদের দল তো চাঁদাবাজি করছে না, যারা চাঁদাবাজি করছে তাদেরই পরিবর্তন হওয়ার বিষয়, কিন্তু সেটা করতে পারে কিভাবে? তাদের শক্তিটা দিয়ে তারা মনে করে যে তারা আইনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। এটি বাংলাদেশের এ পর্যন্ত চলা। আমরা আইন এবং ক্ষমতা কাঠামো এমনভাবে তৈরি করতে চাচ্ছি যাতে কেউ আর নিজেকে ওই নিজের শক্তি দিয়ে আইনকে তার পকেটে ঢুকিয়ে ফেলবে, এইটা সে ভাবতে না পারে। এইটা ভাবতে না পারলে অন্যের উপর তো বটে, নিজের দলের মধ্যেও আর কেউ ওই জায়গায় পৌঁছাতে পারবে না। নিজের দলের যে দলের কোন্দল কোন দেশে নাই, মানে সব দেশে, কিন্তু আপনি দলের কোন্দলটা মানে জবরদস্তি, মারামারি, খুনোখুনি, একে অপরের অধিকার হরণের জায়গায় নিয়ে যেতে পারবেন কিনা, ওইখানে কিন্তু আইনটা তার ক্ষেত্রে প্রযোজ্য। তো বিএনপির নেতাকর্মীরা যদি অভিযোগ ওঠে তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না, এই জায়গাটার বদল ঘটানো দরকার। কারণ এক্ষেত্রে আমি সরকারেরও সমালোচনা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার 10 মাস পরেও যদি এই ইমপ্রেশন পুলিশের কাছে থাকে, ও সামনের ইলেকশনে তো বিএনপি ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ বিএনপির লোকজনকে ধরা যাবে না। অন্তর্বর্তী সরকার করলোটা কি? আপনি যদি যে ওসি কিংবা এসপি কিংবা হোয়াট এভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চাঁদাবাজি হচ্ছে বলে বিএনপির লোকজনকে ধরছে না, ধরেন কেউ মারামারি করলে ধরছে না, কিংবা অন্য কোনো দল এবং উস্কানি দিয়ে যারা মব সৃষ্টি করতেছে তাদেরকে আপনি আওতায় আনছেন না, আপনি যদি তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেন অন্তর্বর্তী সরকার, তাহলে পুলিশ কিন্তু ওই চিন্তা থেকে কিছুদিনের মধ্যে তার বেরোতে হবে যে আচ্ছা ভবিষ্যতে কি ক্ষমতায় আসবে, ওটা দেখতে দেখতে তো আমার এখন চাকরি নাই। ডক্টর নাহারুল ইসলাম খান, এই প্রসঙ্গে আপনি যদি যুক্ত করেন, আরেকটি আপনাকে বলে দিতে, নগর ভবনে আজকে সংঘর্ষ হয়েছে, ইশরাক সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার পর যেটি আমরা দেখলাম, শুক্র শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি নগর ভবন সেবার জন্য। কিছুক্ষণ আগের ঘটনা, টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। গতকালও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল, মানে পরিস্থিতিকে অন্যদিকে নেয়ার চেষ্টা কিনা, ককটেল বিস্ফোরণ যেটি আমরা আগে এর ধরনের বিস্ফোরণ দেখতাম, দীর্ঘ সময় পরে এগুলো দেখছি যে 1-2 দিন বিরতি দিয়ে হচ্ছে, পরিস্থিতি কেউ
ঘোলাটে করার চেষ্টা করছে কিনা। আসলে তো দেখেন বিষয়টা হয়েছে কি, গত 15 বছর যা কিছুর মধ্যে দিয়ে আমরা ছিলাম, এবং তারপরে যখন এই সরকার দায়িত্ব নিলেন, নেয়ার পরে যে ঘটনাগুলো হয়েছে দেখেন, প্রথম থেকে বলা হয়েছে, আমরা যখন ডক্টর ইউনূসকে দেখলাম, উনি নিউ ইয়র্কে গেছেন, আমেরিকাতে গেছেন, এবং জাতিসংঘে উনি যে বললেন মিটিকুলাসলি ডিজাইন, তাই না, এবং একজনকে এক ধরনের সমস্ত এমন করে বলা যে তিনি সমস্ত কিছু করেছেন, এরপর থেকে কিন্তু জাতি এক ধরনের বিভক্তির জায়গায় গেল, তাই না। এর আগে পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলো ছিল না। এটা বলার পর থেকেই আমাদের মতো সাধারণ মানুষের মনে সব সময় কোনো না কোনো কিছুর পেছনে আমরা একটা প্রশ্ন খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, যে সরলতা নিয়ে এই অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন যা হয়েছিল, আমরা কয়েকটা দিনের মধ্যে সবাই একই কাতারে দাঁড়িয়েছিলাম, কোনোভাবে ডিজাইনের অংশ হয়ে গেলাম। হ্যাঁ, এবং সবকিছুতেই কিন্তু দেখেন আপনি এমন পর্যায়ে চলে গেল যে নির্বাচন তো আপনার একটা নাগরিক অধিকার, গণতন্ত্রের সবচেয়ে বড় পূর্বশর্ত হচ্ছে নির্বাচন, কিন্তু আপনি দেখেছেন গত 10 মাসে আপনি নির্বাচন চাইলে আপনি হয়ে যাবেন হচ্ছে, মানে আপনি কারো না কারো দালাল হয়ে যাচ্ছেন, আপনি ভারতের দালাল হয়ে যাচ্ছেন, মানে ভয়ঙ্কর সব সিচুয়েশন গেছে। তার মানে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেল যে কমপ্লিটলি নির্বাচনের এগেইনস্টে, এবং কিছু কিছু জায়গায় আপনি দেখেছেন যে এক ধরনের ক্যাম্পেইন শুরু হয়ে গেল যে এই সরকারকে 5 বছর চাই। তো এই সরকার যে মোমেন্টে এখানে ক্ষমতাটা নিয়েছে, আমি তো মনে করি এটাই এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যে দৃঢ়তার সাথে বলা যে আমরা আসলে 5 বছর থাকবো না, আমাদের কাজটা হচ্ছে মোটামুটি একটা সংস্কার করে, যে সংস্কারটা নির্বাচনমুখী হবে সেদিকে যাওয়া। কিন্তু তারপরে দেখেন কি হয়েছে, অল্প সংস্কার, বেশি সংস্কার, পুরো সংস্কার না, এক ধরনের ধূম্রজালের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। তো এই যখন প্রক্রিয়া, এই যখন চলছে প্রতিনিয়ত, আপনি নির্বাচনের ডেট নিয়েও দেখেন, ডেটটি কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে একটু ফিক্সড হয়েছে লন্ডনে, যে বাংলাদেশের মাটিতে কিন্তু হয়নি। তো যখনই এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, মানুষের মনে তো এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব হতেই পারে। এবং আপনি নাহিদ ইসলামের একটা বক্তব্য দেখবেন, উনি মার্চ মাসে বলেছেন যে বাংলাদেশ এখনও সেই সিচুয়েশনে নাই একটি নির্বাচন পরিচালনা করার জন্য। তো তখন আপনি যখন এই জিনিসগুলো দেখছেন, দেখেন মব ভায়োলেন্স না, কোন জায়গাতে প্রথম এটাকে মব জাস্টিস বলা হতো, এখন জাস্টিস শব্দটাকে চেঞ্জ করে মব ভায়োলেন্সের দিকে আনা গেছে। আপনি সারা বাংলাদেশে মবের যে অবস্থা হয়েছে, আপনি দেখেছেন নারীর ক্ষেত্রে 8ই মার্চ বিশ্ব নারী দিবসের আগে যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, বা একটি মেয়ে রাস্তায় হয়তো সিগারেট খাচ্ছে, তার জন্য যা হয়েছে, আপনি কি কোনো শক্ত কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে পেয়েছেন? প্রতিনিয়তই আমরা শুনতে থাকি যে মব হলে শক্ত হাতে দমন করা হবে। সার্জিস আলমকে যে বার্তাটা রংপুরে সেনাবাহিনী দিল, যখন নুরুল হুদার এই ঘটনাটা ঢাকায় ঘটলো, তখন তো সেনাবাহিনীর আমি কোনো পদক্ষেপ দেখলাম না, যদিও একজন মনে হয় অ্যারেস্ট হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটে, যেমন ধরেন জুনায়েদ সাকি ভাই বলছিলেন যে উনারা চাঁদাবাজি করেন না, বিএনপি আছে, বা পুলিশ মানে যাদের বিএনপিকে ধরে ছেড়ে দেয়। কিন্তু আমি যতদূর জানি যে বিএনপির হাইকমান্ড বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু জিরো টলারেন্স, হ্যাঁ, এবং উনি 45,000 কর্মীকে বহিষ্কার করেছে, যেটা হচ্ছে নজিরবিহীন। আপনি এনসিপির কাউকে দেখবেন না এগুলো করতে। কিন্তু তারপরও হচ্ছে কি, বিএনপিকে এখন বিএনপি তো বলেই দিয়েছে যে আপনি অ্যারেস্ট করেন, কিন্তু পুলিশ যদি না করে, প্রশাসন যদি না করে, যেটা সাকিব ভাই বলছিলেন যে পুলিশের ব্রেইনে যদি ওটা খেলতে থাকে যে বিএনপি ক্ষমতায় আসবে, সো ধরা যাবে না। এখন এটা তো বিএনপির সমস্যা না, এটা হচ্ছে প্রশাসনকে আপনি কোনভাবে এই সরকার ম্যানেজ করছে, তাই না। সরকারের থেকে যদি শক্ত কোনো বক্তব্য আসে, আপনি কি আজকে পর্যন্ত যত ঘটনা ঘটেছে, আপনি আইন উপদেষ্টা না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কিছু বক্তব্য আপনি দেখেছেন, নারীকে যেভাবে হেয় করা হয়েছে। আমি মনে করি গত 15 বছরে কোনো জনসভাতে নারীকে এত অশ্লীল ভাষায় জর্জরিত করা হয়নি, যেটা একটি জনসভায় আমরা দেখেছি ঢাকায় হয়েছে না, যেখানে হাসনাত আব্দুল্লাহ ছিলেন, মাহমুদুর রহমান ছিলেন, নারী সংস্কার কমিশন, হ্যাঁ, নারী সংস্কার কমিশনটা নিয়ে, এবং সবচেয়ে বেশি এই কমিশনটা নিয়েই সবচেয়ে ঝামেলা তৈরি হয়েছে, তাই না। তার মানে এই সোসাইটিটা নারীর প্রতি কোন দৃষ্টি দেয়, সেটার জন্য কিন্তু আপনার জটিল কোনো রিসার্চে যাওয়ার দরকার নাই। আজকে টকশোর পরে খালি দেখেন সাকিব ভাইকে নিয়ে কি লেখে মানুষ, আর আমাকে নিয়ে কি লেখে, তাই না। তাহলে এই যে এক ধরনের কালচার তৈরি হয়ে গেছে,
এটা কি এত সহজে এখান থেকে বের হওয়া সম্ভব? আর যত যাই বলেন না কেন, আমি মনে করি যে যেমন আপনি জুলাইয়ের 1 মাস মানে 1 বছর পূর্তি হচ্ছে, কিন্তু 1 মাসে ভর্তি আপনি একটা অনুষ্ঠান দেখছেন, মাসব্যাপী কর্মসূচি। এখানে আমি আসলে একটা কথা বলতে চাই, হয়তো অপ্রাসঙ্গিক, কিন্তু আমি দেখলাম যে জুলাইয়ের এই প্রোগ্রামগুলো যেগুলো হবে এক একটা নাম দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনি দেখেন, বাংলা একটা ভাষা যেটি হচ্ছে অত্যন্ত সুন্দর, এবং আমি মনে করি যে বাংলা ভাষার মতো মানে শব্দের মাধুর্য খুব কম ভাষারই আছে। এই বাংলা ভাষাটা আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকীর হাত দিয়ে গরিবের ভাষা হয়েছে, স্ল্যাংয়ে পরিণত হয়েছে, এবং আমি দুঃখের সাথে দেখলাম যে উনি দুটো প্রোগ্রামের নাম দিয়েছে, যদি মানে এটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে হয়েছে, নিশ্চয়ই উনার হাত দিয়েই হয়েছে। যেমন একটা দিয়েছে আওয়াজ উঠা, আমি বুঝতেই পারলাম, বা কথা ক। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটা আন্দোলনের সময় বা যাই বলেন এই ধরনের ভাষা আসতে পারে, কিন্তু যখন সেটি মিডিয়াতে আসবে বা একটা প্রজন্মকে আপনি রিপ্রেজেন্ট করছেন, তখন শব্দের ব্যবহারে আমি মনে করি যে আপনাকে খুবই বেশি সংবেদনশীল হতে হবে, এবং বাংলাকে মানে এটা যে গরিবের ভাষা না, বা বাংলা বললে যে আপনি আনকালচারড হয়ে গেলেন, এটা থেকে আমাদের বের হতে হবে। ধন্যবাদ আপনাকে। জোনায়েদ সাকি, আইন শৃঙ্খলা বাহিনী কথা শুনছে না বা আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করা গেল না কেন, বিশেষ করে পুলিশ? আচ্ছা, এই জায়গায় আসছি, তার আগে শুরুতে আমি একটা কথা অন্য জায়গা থেকে বলি। আওয়াজ উঠা একটা গানের ছিল আর কি। হ্যাঁ, কিন্তু আমার মানে কাছে ওই সময় যে র‍্যাপ সং এর মতো করে আওয়াজ উঠা একটা গান, কিন্তু তারপর আমার কাছে মানে পছন্দ হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার কিন্তু ওইটা আবার ব্যাপকভাবে জুলাই মাসে ওইটার যে ওইটা যেভাবে ভাইরাল হয়েছিল, মিলিয়ন গ্রহণযোগ্যতা ছিল, সেটা একটা আলাদা গ্রহণ, সেই দিক থেকে আওয়াজ উঠা। হ্যাঁ, কিন্তু তারপর ধরেন শব্দের ব্যবহার নিয়ে একটু অন্যরকম হওয়া যেতেই পারে। হ্যাঁ, তো যাই হোক, আমি যেখানে আসতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর রিফর্ম, তাদের অভিযোগ তো অনেকের বিরুদ্ধে আছে। আমি বিএনপির নামটা বললাম এই কারণে যে এটা ধরে নেওয়া হচ্ছে কিংবা একটা পাবলিক পারসেপশন হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে, এবং যেটা প্রশাসনের মধ্যে এক ধরনের ধারণা আছে। তো এই ধারণা থেকেই তো সবসময় দেখা যায় যে সরকারি পার্টি মানে ইনকামিং গভর্নমেন্ট যে আসতে যাচ্ছে, তাদের ইনকামবেন্ট যেমন প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করে, আবার প্রশাসন ইনকামিং এর প্রতি ঝুঁকে যেতে থাকে। এই দুটো জিনিসই তো আসলে আমাদের এখানে গ্রহণযোগ্য না, এবং সেটার জন্যই আমরা সংস্কারের কথা বলছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলছি। এখন সেখানে আমরা আইনগত পরিবর্তনের কথা বলছি, কিন্তু বাস্তব ব্যবহারে এরা সব আগের মতোই রয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তী সরকার এই জায়গায় একটা যে শক্তির উপর দাঁড়িয়েছিল, জনগণের সমর্থন, রাজনৈতিক দলগুলির সমর্থন, তারা পরিবর্তন আনতে পারতেন। এবং পরিবর্তন আনার জায়গাটা কীরকম, যেমন ধরেন দুর্গাপূজার আগে গতবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বললেন, ডাকলেন। তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো সাম্প্রদায়িক মানে আক্রমণ, হামলা টাইপের ঘটনা ঘটেছে, এগুলো পলিটিক্যাল অনেক বাকবিতণ্ডা হয়েছে, নিন্দা হয়েছে, কেউ কেউ আবার এটার ফায়দাও তোলার চেষ্টা করেছে, কিন্তু কখনোই আমরা দেখিনি যে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। যে আপনাদের এলাকায় এটা ঘটলো কিভাবে। আর বিশেষভাবে রিসেন্ট ইতিহাসে আপনি দেখবেন যে মানে আওয়ামী লীগের 15 বছর যদি দেখি, ওই সময় তো কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এগুলোর সামনে চলে এসেছিল 2008 সালের পর থেকে। সবগুলোর প্যাটার্ন একটাই, যে সোশ্যাল মিডিয়াতে একটা গুজব অথবা একটা ঘটনা আসে সামনে, ওইটাকে কেন্দ্র করে একটা মব তৈরি করা হয়, তারপরে হামলা করা হয়। ওই পর্যন্ত কিন্তু কোনো পুলিশ টুলিশ নেই, হামলা শেষ, এবার পুলিশ হাজির হচ্ছে, তারপরে অন্য কিছু চলছে। আমাকে যদি বলেন 2008 থেকে 2000 এটা অন্তত দাবি করতে পারবো, একটি দুটি ঘটনা মিস যেতে পারে, মোটামুটি বেশিরভাগ হামলার ঘটনা যেগুলো বড় আকারে ঘটেছে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি, এবং সেইখানে আমাদের মতো করে নানানভাবে বোঝার চেষ্টা করেছি, এক ধরনের বলতে পারেন যে এক ধরনের তদন্ত করার মতো। এবং এই বিষয়টা দেখা গেছে সব জায়গাতেই, যে প্রথমে গুজব, তারপরে মব তৈরি, আক্রমণ, তারপরে পুলিশ। এখন পুলিশ কেন এটা ঠেকাতে পারে না? পুলিশ যদি আপনার বলে যে এখানে কোনো উস্কানি কিংবা কোনো ধরনের হামলার ঘটনা এখানে করতে দেওয়া হবে না, এবং তার জন্য যদি প্রশাসন খুব স্ট্রিক্ট হয়,
তাহলে এই ঘটনাগুলো ঘটে না। এবং এইবারে দেখা গেল যখন এইটা অ্যাপ্লাই করা হলো, চিঠি গেল সমস্ত প্রশাসন এবং আইন শৃঙ্খলা, যে তারা রেসপন্সিবল হবেন অথবা তাদেরকে অ্যাকাউন্টেবল করা হবে, ওইটা কিন্তু একটা ইম্প্যাক্ট হয়েছে। প্রশাসন যেভাবে গত দুর্গাপূজায় এখানে অ্যাক্টিভ এবং ছিল এবং ছিল, তার ফলাফল আমরা দেখেছি। তো প্রশাসনও ভালো ভূমিকা নিতে পারে যখন তার লিডারশিপ তাকে ওইভাবে চালানোর জায়গায় নিতে পারে। আমাদের বক্তব্যটা হচ্ছে যে অ্যাকাউন্টেবল করতে হবে। পুলিশকে যদি ঠিকঠাক মতো মানে একটা জায়গায় ধরা হতো। আচ্ছা, এই যে সাবেক সিইসি নুরুল হুদা সাহেব, তাকে যখন জুতার মালা জুতা পেটা হচ্ছে এবং জুতা মারা হচ্ছে, ওই সময় একটা পুলিশ ছিল। এটা কিভাবে সম্ভব? এখন নুরুল হুদা সাহেবের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ। তিনি একটা পুরা মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনটাকে একটা সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দিলেন। কিন্তু সেই অভিযোগের মানে এই তো না যে তাকে একেবারে মানে এটাকে বলে মানে তার মানবিক মানে অস্তিত্বটাকে আমরা ধসিয়ে দিতে হবে। যত বড় অপরাধী করুক তাকে আইনের আওতায় আনেন, বিচার করেন। তো সেই জায়গাটা থেকে এটা অত্যন্ত কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং গভর্নমেন্ট এখন ওনাদের একজনকে অ্যারেস্ট করতেছে। আমরা মনে করি যারা এই কাজ করেছে তাদেরকে যদি খুব শক্তভাবে একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়, একদিকে হামলাকারীদের বিরুদ্ধে, অন্যদিকে যে সমস্ত কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিলেন এবং তাদের যারা অর্ডার করেন তাদের প্রত্যেককে যদি আওতায় আনা হয়, তাহলে এই ঘটনা বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট যদি সিলেক্টিভ হয় কোন মব করতে দিব আর কোন মব করতে দিব না, তাহলে নিয়ন্ত্রণ করা আপনি তো এটা নৈরাজ্যের দিকে ঠেলছেন। তো এই জায়গাটাতে আমরা বলবো যে মানে এই সরকারের প্রতি তো আমরা তো একটা অন্তর্বর্তী সরকার হিসেবে তারা যাতে বিচার, সংস্কার, নির্বাচন খুব মানে একটা মসৃণভাবে নিয়ে যেতে পারেন, ঐক্য সব ভালোভাবে নিয়ে করতে পারেন, সেটার জন্য আমাদের সহযোগিতা আছে। কিন্তু যে কাজগুলো ওনারা করতে পারবেন বলে আমরা প্রত্যাশা করি কিন্তু করছেন না, এখন বলতে পারেন ভাই আপনারা তো গভর্নমেন্টে আসেন নাই ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় না যে, ব্যক্তিগতভাবে সত্যি সত্যি আমি এটা বিশ্বাস করি যে রাষ্ট্রের কর্মকর্তাদের কর্তব্য হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট করা। ইফ পলিসি ফেল করে যায়, ওনারা ইমপ্লিমেন্ট করতে না পারেন, তাহলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া দরকার। যদি সেইভাবে রাষ্ট্র কাজ করতে না পারে তাহলে রাষ্ট্র চলবে না। ধন্যবাদ আপনাকে। এক লাইনে যুক্ত করবেন। হ্যাঁ, না আমি সাকিব ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে সাকিব ভাইয়ের একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে কোন মব আপনি হতে দিবেন আর কোন মব আপনি হতে দিবেন না। আপনি দেখেছেন যে যমুনার সামনে, হ্যাঁ, যেখানে 144 ধারা জারি করে, সেখানে কিন্তু জমায়েত হয়ে দুরাত থেকে একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে না, মানে নিষিদ্ধের পরে বলা হয়েছে এটা আসলে নিষিদ্ধ করা হয়নি, এটা সাময়িক একটা কিছু। অথবা আপনি দেখেছেন যে 8ই মার্চ নারী দিবসের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ওড়না পরেনি দেখে যা করা হয়েছে এবং যে লোকটিকে অ্যারেস্ট করা হয়েছে, থানার ভেতর থেকে তাকে গলায় মালা পরিয়ে মানে বুকে কোরআন শরীফ জড়িয়ে তাকে বের করে নিয়ে আসা হয়েছে, তাই না? তার মানে হচ্ছে কি আপনি মবের বেলায় ভেরি সিলেক্টিভ, মানে কোন মবকে, এটা কি আপনার মনে হয় না যে সরকার চায় এই মবটা হোক? এটা হয় না, যেটা সাকিব ভাই বললেন যে জুতা মারা হচ্ছে সেখানে পুলিশের উপস্থিতিতে, এটা কি কখনো সম্ভব? এটা তো সম্ভব না, তাই না? অনেক হতাশাও আছে, যেমন আপনাদের বক্তব্যে আসছে। দর্শক, আমরা কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। জুলাই বিপ্লব, নির্বাচন ও রাজনীতি কোথায় আছে, সেই প্রসঙ্গে আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে যাচ্ছে। এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা? জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে আসতে চাই। জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, অনেকে রাজনৈতিক দল গঠন করে একত্রিত আছেন। এছাড়া বাইরে যারা আছেন তাদের মধ্যে একটা হতাশা আছে। আহতদের অনেকে এখনো হাসপাতালে আছেন, চিকিৎসা ঠিকমতো পাচ্ছেন না, অভিযোগ আছে তাদের। আর নিহতদের তালিকা নিয়েও এখনো ধোঁয়াশা। এক জায়গায় বলা হচ্ছে 1400, আরেক জায়গায় 800। খুবই দুঃখজনক। আপনার খেয়াল থাকতে পারে, আমি জানি না, গণমাধ্যমে বেশ ভালো করেই সেটা প্রচারিত হয়েছিল। সম্ভবত গণসংহতি আন্দোলনের দিক থেকেই আমরা মানে অন্তত প্রথম দিকেই, কিংবা ওইটাই প্রথম ব্যাপার ছিল হয়তোবা, অথবা প্রথম দিকেই আমরা যেটা করেছিলাম যে প্রত্যেক অঞ্চল ভিত্তিক একটা চেষ্টা করেছে, আমাদের যতটুকু সাংগঠনিক ক্ষমতা আছে। যেমন ধরেন মোহাম্মদপুর দিয়ে আমরা শুরু করেছিলাম যে এই অঞ্চলে নিহতের সংখ্যা সম্পর্কে একটা তথ্য তৈরি করা, ডেটা তৈরি করা।
এবং সেইখানে আমরা মোটামুটি আমাদের যতটা সম্ভব আমাদের চেষ্টা করে আমরা একটা তালিকা তৈরি করেছি নিহত এবং গুরুতর আহত। এই তালিকা তৈরি করে আমরা সেই তালিকা প্রকাশ করেছি। আমরা সমস্ত নিহতদের পরিবারকে ডেকেছি, আহতদেরও একটা অংশ এসেছিলেন এবং সেটা বেশ অনেকগুলো টেলিভিশন এবং অন্যান্য সংবাদ মাধ্যমে ভালোই প্রকাশিত হয়েছিল। তো এইভাবে আমরা বিভিন্ন অঞ্চল এবং জেলায় যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি। এখন আমরা তো একটা রাজনৈতিক দল, আমাদের মানে শক্তি কিংবা ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। আমরা এটা বলেছিলাম যে গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করতে চাই এবং আপনাদের বলতে চাই যে আপনারা এইভাবে আপনাদের যেহেতু প্রচুর লোকবল এবং অন্যান্য সমস্ত সামর্থ্য আছে, আপনারা প্রত্যেক থানা ওয়ার্ড অনুযায়ী ঢাকা এবং বিভিন্ন বড় শহরগুলোতে যেখানে বড় আকারে আন্দোলন হয়েছিল সেই সব জায়গাগুলোতে খোঁজ করেন, লিস্ট তৈরি করেন। এবং এইটা তো এমন সংখ্যা নয় যে এটার জন্য বিরাট অনেক সময় লাগবে। এইটা তো মোটা দাগে ধরে নেওয়া হয়েছিল যে এটা 1200 থেকে 1600 কিংবা 2000-এর মধ্যে একটা সংখ্যা হবে। তো সেই জায়গা থেকে এই সংখ্যাটা এতদিনে বেরিয়ে যাওয়া উচিত ছিল। গত এই দ্বিতীয় দফা যে সংস্কার বিষয়ক আলোচনা কনসেনসাস কমিশনের শুরু হয়েছিল, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টাও ছিলেন, তাকে সামনে রেখে আমি ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে এটা বলেছিলাম যে 5ই আগস্টের আগে আমরা জুলাইয়ে শহীদদের তালিকা এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেখতে চাই। এটা না হওয়াটা অত্যন্ত দুঃখজনক হচ্ছে। 1, 2 হচ্ছে যে ধরেন আহতদের ক্ষেত্রে মানে এইটা আছে যে তারা একদিকে যেমন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোথাও কোথাও অবহেলা হচ্ছে, আবার কোনো কোনো চিকিৎসা হয়তো দেশে পর্যাপ্ত নেই, হচ্ছে না, সেক্ষেত্রে বিদেশে যাওয়ার প্রশ্ন। এখন এই ক্ষেত্রে যে একেবারে ধরেন মানে হয়তো কোথাও কোথাও কর্তৃপক্ষেরও ব্যাখ্যা আছে যে তারা তাদের অনেক চেষ্টা সত্ত্বেও অভিযোগগুলো আসছে এবং সবগুলো অভিযোগকে তারা মানে ঠিক আমলযোগ্য মনে করছেন না, অথবা অভিযোগগুলোকে অনেক ক্ষেত্রে খুব ঠিকঠাকও মনে করছেন না। সেটা আমরা এদিক থেকে শুনেছি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সর্বাত্মক চেষ্টা করা দরকার যাতে কোনোভাবেই আহতদের মধ্যে এই অনুভূতি না হয় যে আমরা একটা লড়াই সংগ্রামে গেলাম, এখন আমাদের দেখার কেউ নেই। আর 2 হচ্ছে যে তাদের জীবনের দায়িত্ব নিতে হবে। পুনর্বাসন শব্দগুলোই না একটা সমস্যাজনক। আমাদের এখানে তারা একটা জাতির প্রয়োজনে, পুরো রাষ্ট্রের প্রয়োজনে একটা বড় সংগ্রামে, যে সংগ্রামকে আমরা গৌরবান্বিত করছি এবং আমরা গৌরবান্বিত করছি আমাদের নিজেদের অস্তিত্বের জন্য, ভবিষ্যতের জন্য, সেই সংগ্রামের কর্তব্যভার যে কাঁধে নিয়েছে জীবনের বিনিময়ে, অথবা তার জীবন যেতে পারত, সেইখানে তার পূর্ণ দায়িত্বটা সরকারকে, রাষ্ট্রকে নিতে হবে। এইটার জায়গায় কোনো মানে এটা নন নেগোশিয়েবল, মানে এখানে আলোচনা করার কথা না। সরকারের সিদ্ধান্ত তাই, কিন্তু সরকারের বাস্তবায়নের অগ্রগতি অথবা বাস্তবায়নের সাফল্য এত প্রশ্ন উঠছে, তখন আমরাও মানে এটা খুব পীড়াদায়ক একটা। এই একই প্রসঙ্গ বলবো আসলে, জুলাই ট্রাস্ট হয়েছিল তাই না? মুগ্ধের ভাই সেখান থেকে রিজাইন করেছে, সেখানে টাকার হিসাব আমরা পেয়েছি, বা কেন সে রিজাইন করলো বা পরে কি হলো টাকার হিসাব দেখেন। আমি কিন্তু সেই মানে সাকিব ভাই তো এভাবে বললেন, উনি দুঃখজনক বললেন, কিন্তু আমি এটার মধ্যেও মিটিকুলাসলি ডিজাইন সামথিং কিছু দেখতে পাই। কি কারণে দেখতে পাই দেখেন, 71 নিয়ে কি হয়েছে, 71 নিয়ে গত 53 বছর কে স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং রাজাকার, এগুলোর মধ্যেই তো আমরা ছিলাম। জুলাইকেও আমি ঠিক একইভাবে দেখছি। 71-এ না হয় সংখ্যা নিয়ে একটা সমস্যা থাকতে পারে, কারণ তখন সংখ্যার পরিমাপ করাটা সায়েন্টিফিক সেই জায়গাগুলো ছিল না, কিন্তু এখন টেকনোলজি যে জায়গায় চলে গেছে, 1400 না 800 এটা বের করা কি খুব জটিল কোনো কিছু? এটা কিন্তু খুব জটিল কোনো কিছু না, ইচ্ছা থাকলেই বের করা যায়। তাহলে আমি বলবো প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ প্রয়োজন ফুরিয়ে গেছে সেই আহতদের, সেজন্যই তাদের খবর নেওয়া হয় না। কারণ যাদের যা পাওয়ার কথা ছিল তারা তো তা পেয়ে গেছেন, তারা পজিশন পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, টাকা পেয়েছেন, কারো পিএসএল লাখ কোটি কোটি টাকা, আমি অবশ্য জানিও না কত কোটি টাকায় কতটা শূন্য বসে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এটা বলতেও পারবো না। কারো বাবা কোনো কি করেছেন, লাইসেন্স নিয়েছেন, তাই না?
তার মানে কি আমাদের জন্য যারা আত্মত্যাগ করে বাংলাদেশের ইতিহাস কি তাই বলে যে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়, পার্টিকুলারলি একটা জনগোষ্ঠী যদি সুবিধা পায়? আমি তো জুলাইয়ের ঠিক একই ঘটনাই দেখতে পাচ্ছি, আমি একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ৭১কে যেভাবে বাণিজ্যিকীকরণ করা হয়েছিল, রাজনৈতিকীকরণ করা হয়েছিল, ৭১ নামে টেলিভিশন হয়েছে, ৭১ নামে রেস্টুরেন্টও হয়েছে, জুলাই নামে ৩৬ জুলাই নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনি কি পৃথিবীর কোনো জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়ের নাম এরকম দেখতে পাবেন? তার মানে হয়েছে কি নাম দিয়ে বা কোনো কিছুকে অলংকৃত করে তার রিয়েল যে মর্মার্থটা সেটা ভুলিয়ে ফেলার একটা চেষ্টা করছে। কারণ মুষ্টিমেয় কিছু মানুষ বুঝে গেছে ক্ষমতার লোভ কি বা কোন জায়গায় গেলে কোন জায়গায় বেনিফিট পাওয়া যায়, এজন্যই কি তাদের প্রতি এত অবহেলা না? আমার তো তাই মনে হয়। বিচার কোন দিকে সাকিব ভাই? বিচারের দাবি তো আমরা করেছি এবং ন্যায় বিচারটা এই রাষ্ট্রের পুনর্গঠনের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, নির্দেশদাতা, নানানভাবেই তাদেরকে বিচারের জায়গায় আনা দরকার। এমনকি দল হিসেবে আওয়ামী লীগ দায় কতটা সেটা বিচারের আওতায় আসা দরকার। এই বিষয়গুলো আমরা শুরু থেকে বলে আসছিলাম। এখন বিচার প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছে, আমরা তো দ্রুত বিচার মানে হচ্ছে যে ধরতক্তা মারো পেরে এরকম তো জায়গা তো হবে না। এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা, ট্রাইব্যুনালও বাড়ানো হয়েছে একটা, ট্রাইব্যুনাল বাড়ানো, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং দীর্ঘসূত্রিতা যাতে না হয়, কিন্তু আন্তর্জাতিক মান, স্বচ্ছতা সমস্ত কিছু যাতে নিশ্চিত থাকে সেই জায়গাগুলো দেখা। সেক্ষেত্রে ধরেন শুরু হয়েছে এখন এটা, যদিও আমাদের এখানে একটা ওই ডিভাইডেড জায়গা তো এক ধরনের তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই এরকমটা তৈরি হয় যে ও আচ্ছা, আওয়ামী লীগ এবং তার সমর্থক দলগুলো কিংবা তার সাথে ঐক্যবদ্ধ দলগুলো তারা একভাবে দেশ চালিয়েছে, এখন মানে তাদের অন্য পক্ষের লোকেরা চালাচ্ছে। এই ডিভাইডটা তৈরি করে রাখাটা ঠিক হবে না, কারণ আমরা কিন্তু কোনো একটা অংশ দেশ চালাচ্ছি না, আমরা একটা জাতীয়ভাবেই পুনর্গঠন করতে চাইছি। ফলে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত, আমাদের পুনর্গঠনের লক্ষ্য হওয়া উচিত শেষ পর্যন্ত আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে পারবো। ন্যায় বিচার প্রতিষ্ঠার মানে জায়গাটাই হচ্ছে ওইটা, সত্যিকার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ইনক্লুসিভ বাংলাদেশও সম্ভব। আর যদি আমরা ওইভাবে পক্ষ ভাগ করে রাখতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা মানে এরকম দাঁড়াবে যে ওরা 15 বছর চালিয়েছে, আচ্ছা এবার এনারা কিছুদিন চালাবে, আবার পাশাদান উল্টে গেলে তারপর তারা আবার বলবে যে আমরাই সব ঠিকঠাক ছিলাম। এই বাংলাদেশ তো মানুষ দেখতে চায় না, কারণ আমরা তো আমাদের চোখের সামনে সবকিছু হতে দেখেছি। সুতরাং এইটাকে মানে এই যে ন্যারেটিভ দিয়ে ভুলিয়ে দেওয়া, আওয়ামী লীগের যেমন এখন একটা নিয়েছে কমপ্লিট ডিনায়াল ন্যারেটিভ, কিছুই ঘটে নাই, ওনারা কিছুই করেন নাই, কোথা থেকে যেন কিছু লোক ষড়যন্ত্র করে নিজেরা সবাইকে মেরে দিয়ে তারপরে ওদের ক্ষমতা দখল করে ফেলেছে। এই যে আমার বাক্যটা বলুন, এই বাক্যটাকে কেটে এখন প্রচার করা হবে। দেখেন এর আগে মানে করা হয়েছে, একই বললেন। তো এখন ধরেন আওয়ামী লীগ যে মনে করে যে মানে এইভাবে এত এত ভয়ঙ্কর একটা আওয়ামী লীগ একটা হত্যাকাণ্ড চালিয়ে সেটার দায় চাপিয়ে দিচ্ছে অন্যদের উপরে এবং সেই ন্যারেটিভ গেলাচ্ছে, এবং তার এদেশের মানুষ একটা অংশ মানুষ সেগুলো বিশ্বাসও করতে শুরু করছে। মানে বিশ্বাস করা মানে হচ্ছে সত্যিকারভাবে বিশ্বাস না করলে ওইটাই তার পলিটিক্যাল অবস্থান দাঁড়িয়ে গেছে। এইটা এগেইন ওই মানে ওই যে আগের ডিভাইড, সেই ডিভাইডকে টিকিয়ে রাখারই পদক্ষেপ। আমাদের জুলাইয়ের জায়গাটা মানে যদি বলেন আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে এই ধরনের রাজনৈতিক তৎপরতাকে কোনোভাবে সফল হতে না দেওয়া, কারণ এইটা ওই ডিভাইডটাকে টিকিয়ে রাখার রাজনীতি, এটাকে ভেঙে ফেলতে হবে এবং এইটাকে ভেঙে একটা সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে বাংলাদেশের জায়গায় যেতে হবে। সেইখানে অপরাধীদের বিচার হবে, কিন্তু বাকি আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে পারবো। এটা ছাড়া আপনি মানে আমরা থেকে ন্যায় বিচার সেখানে সে কারণে খুবই জরুরি। ধন্যবাদ আপনাকে। 1 মিনিটে এই যে বিচারের কথা যে বলছে, বিচার আমি চাই,
যে বিচার খুব দ্রুততম গতিতে করে সেই বিচার পরে প্রশ্নবদ্ধ যাতে না হয়, প্রশ্নবিদ্ধ যাতে না হয়। আমি চাই বিচার হবে, সেখানে একজন আসামির যে রাইটগুলো থাকে সেগুলোও থাকতে হবে, শেখ হাসিনার সেই রাইটটুকুও থাকতে হবে। আমি এটা বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে প্রহসনের বিচার তো শেখ হাসিনার জন্য আইনজীবী দিয়েছে। হ্যাঁ, এবং এই প্রহসনের বিচার তো আমরা দেখেছি গত 15 বছর, এবং ন্যারেটিভ তৈরি করা, এতিমের টাকা মেরে খাওয়ার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এবং খালেদা জিয়াকে যেভাবে সাজা দেয়া হয়েছে একজন মানুষকে, আমি মনে করি যে ইতিহাসে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এবং সেটা শেখ হাসিনার জন্য যাতে না হয়। বিচারটাকে এমন হতে হবে যে বিচারটাকে কেউ কখনো কোনো জায়গাতে প্রশ্নবিদ্ধ না করতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, আবারও আমরা একটা বিরতি নিচ্ছি, এসে কথা বলতে চাই সংস্কার প্রসঙ্গে এবং রাজনৈতিক ঐক্যমত প্রসঙ্গে। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র। কথা বলছিলাম জুলাই বিপ্লব, নির্বাচন ও রাজনীতি প্রসঙ্গে। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে জানতে চাই, এটা মানবিক বাংলাদেশের কথা আপনারা বলছিলেন, আর এখন কি দেখতে পাচ্ছেন? মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে কি করবেন আপনারা? না দেখুন, মানে কোনো কিছুই তো রাতারাতি প্রতিষ্ঠা করার বিষয় না। এই সংগ্রাম মধ্য দিয়ে আমরা যাই, আমরা নতুন স্বপ্ন তৈরি করি, সেই স্বপ্ন কিছুটা অর্জিত হয়, আবার লড়াই করতে হয়, আবার কিছুটা অর্জিত হয়। আমাদের জার্নি যদি দেখেন, 1971 সালে আমরা একটা রাষ্ট্র পত্তন করতে পেরেছি। এর আগেও লড়াই ছিল, আমি জাস্ট ওখান থেকেই যদি শুরু করি। ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে মানে মনে হয়েছিল পাকিস্তান প্রতিষ্ঠা হলে বলে সকল সত্য ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে। সেইটার জন্য পূর্ব বাংলার মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই করেছিল। পাকিস্তান কায়েম করার পর দেখা গেল যে না, সেই সত্য ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। ফলে তখন পূর্ব বাংলার মানুষ তার নিজের অধিকারের জন্য আবার লড়াই করেছে, এবং সেই পাকিস্তানের বিরুদ্ধেই, পাকিস্তানের রাষ্ট্র কাঠামো কিংবা তাদের শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। সেইখান থেকে 71-এ একটা রাষ্ট্র তৈরি হয়েছে, বাংলাদেশ কায়েম হয়েছে। মনে হয়েছিল যে সব বোধহয় আমরা অর্জন করে ফেলেছি, কিন্তু তারপর দেখা গেল যে না, আমরা ওই জায়গায় যেতে পারিনি, এবং একটা অত্যাচার, শাসনের এই ত্রাসের রাজত্ব, এগুলো সবই স্বাধীনতার পরপরই দেখা গেছে। এবং এমন একটা সংবিধান হয়েছে যেটা ক্ষমতা কাঠামোর মধ্যে একজন ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে দেওয়া হয়েছে। এই সবের ধারাবাহিকতায় আমরা কিন্তু এগিয়েছি। 90-এর আন্দোলন হয়েছে, আবার মানুষ আশাবাদী হয়েছিল যে গণতন্ত্র হবে। প্রথম কয়েক বছরে হোঁচট খেলো, একটা ইলেকশন, ভোট নিয়ে আবার অনাস্থার জায়গা তৈরি হলো, এবং তারপর তত্ত্বাবধায়কের দাবি আসলো। এই নিয়ে চলতে থাকলো, এবং শেষ পর্যন্ত এই ধরনের আবার একটা স্বৈর শাসন, তার বিরোধিতা করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গ্রেফতার হওয়া, মামলা খাওয়া, গুম হওয়া, হত্যার শিকার হওয়া, এই ধারাবাহিকতায় আমরা এখন এসে দাঁড়িয়েছি। এখন আমরা যেটা বলছি যে এইবারের একটা তাৎপর্যপূর্ণ মানে পার্থক্য আছে। আগেকার অর্জনগুলোতে কাঠামোগত উন্নতি খুব বেশি হয়নি, এইবার একদম কাঠামোগত উন্নতির বেশ শক্তপোক্ত ধরা হচ্ছে। কিন্তু এখন এই কাঠামো আইন কানুনে আছে, তারপর আপনি ক্ষমতায় আসলেন, কাঠামোটাকে যেভাবে হোক থোড়াই পরোয়া করে আপনি একটা ওই যে 2-3 বছরের মানুষের সমস্ত স্বপ্নভঙ্গ ঘটিয়ে দিলেন। হ্যাঁ, মানে 71 সালের মতো 74-এর মধ্যে এসে একদলীয়, কিংবা 75-এ এসে একদলীয় সরকার, কিংবা 91 সালের পরে নির্বাচন নিয়ে মানে একটা আস্থাহীনতা। এইবারে যদি কেউ সেটা করতে যায়, অতদিন সময় পাবে না। কারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে এবার তৈরি হয়েছে না, তার প্রকাশ ঘটানোর, কিংবা সেটাকে সে বুঝে গেছে যে তার শক্তির জায়গাটা কোথায়। এই যে মানুষের উত্থানটা ঘটেছে, এইটাকে সবাইকে বিবেচনায় নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার যে কি পরিণতি ডেকে আনতে পারে। শেখ হাসিনা কিন্তু একটা মডেল। 3 দিন আগে বললেন শেখ হাসিনা পালায় না, 3 দিন পর তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে, মানে লিটারালি পালিয়ে যেতে হয়েছে। এইটা রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একজনের জীবনে কত বড় মানে একটা মানে কি বলা যায় যে ভয়ঙ্কর পরিণতি, সেটা তো সহজে অনুমেয়। তো সেই দিক থেকে এইরকম পরিণতি যাতে কারোরই না ঘটে, সেই দিকটা খেয়াল রাখা দরকার। মানুষ কিন্তু তার শক্তির জায়গাটা বুঝেছে। ফলে একদিকে কাঠামোগত পরিবর্তন ঘটবে বলে কিছুটা আমরা আশা করি, অন্যদিকে মানুষের এই নিজস্ব শক্তির উপলব্ধি এবং ভবিষ্যতে কেউ এই ধরনের জায়গা করতে গেলে তার যে সম্ভাব্য প্রতিরোধ ঘটবে, দুইটা মিলে আমরা প্রত্যাশা করি যে
71 এবং 91 যে মাইল ফলক, কিংবা আমি যদি 47, 71, 91 যে পয়েন্টগুলো হিস্টোরিক্যালি ধরলাম, 2024 কিংবা তারপরে যে মানুষের যা ঘটবে সেখানে কিছু গুণগত পরিবর্তন ঘটার কথা। ঐকমত্যের কথা যদি বলেন সেটাকে এখনই বলে ফেলবো, এখনই বলে ফেলে একবারই বলে ফেলি এক লাইনে। দেখুন, আমরা একটা পদ্ধতিগত জায়গাটা বলেছি যে আপনাকে, যেহেতু জুলাই কোনো একক কর্তৃত্ব ঘটেনি, সাধারণত বিপ্লবে যেটা করে, বিপ্লবের একটা নেতৃস্থানীয় শক্তি থাকে, তারা মূলত ডিটারমিন করে, নির্ণয় করে যে নেক্সট কোর্স অফ অ্যাকশন, মানে পরবর্তী ইতিহাসটা কি হবে। কিন্তু এই জুলাই একটা কালেকটিভ ঘটনা, মানে হ্যাঁ, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, জনগণ, শিক্ষার্থীরা একটা অগ্রণী জায়গা ছিল। তো এই জায়গাতে, এই কালেকটিভ জায়গাটাকে রক্ষা করতে গিয়ে কিন্তু আমরা পদ্ধতিগতভাবে বললাম যে আমাদের কনসেনসাসে যাওয়া দরকার, অর্থাৎ ঐকমত্যের ভিত্তিতেই আমাদের রাষ্ট্রটা কি হবে। আচ্ছা, দ্বিমত যেগুলো থেকে যাবে, দ্বিমত তো থাকবে, দ্বিমতগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণ যে মতামতকে সমর্থন করবেন সেটাই আসলে নির্ধারণ, কারণ আপনি গণতান্ত্রিক দেশে, রিপাবলিকে জনগণের হাতেই ক্ষমতা ন্যস্ত। আর কোনো পরিবর্তনে যদি জনগণের অংশগ্রহণ না থাকে, সেই পরিবর্তন আপনি মানে কোথা থেকে, আকাশ থেকে জনগণের কাছে কিভাবে যাবে? যেমন নির্বাচনে যাবে না সংসদ নির্বাচন, আলোচনা করছেন তো সংসদ নির্বাচন নিয়ে, সংসদে যাবে। আপনি কিভাবে যাবে দেখুন, এই যে আর্টিকেল 70 নিয়ে দুটো এক্সেপশনের কথা বললাম, সবাই একমত হয়েছে, কিন্তু আরো দুটো প্রস্তাব কিন্তু আছে, সেগুলো ডিসেন্ট হিসেবে, আপত্তি হিসেবে রাখা হয়েছে। কিন্তু যে ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধনের প্রশ্ন এবং জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটের যুদ্ধ পরিস্থিতি, এই দুটো তারা তাদের ইস্তেহারে রাখতে পারবে যারা চাইবে। এবং সেইটা জনগণ যদি, তারা যাকে মানে ধরুন আমরা এটা প্রস্তাব করলাম, জনগণ আমাদেরকে বিজয়ী করলো, তাহলে আমরা কিন্তু মানে আগামী সংবিধানে ওই দুইটা ক্লজ সহ মোট 4টা জিনিস যুক্ত করতে পারবো। তাহলে আপনি এইভাবে অনেকগুলো আপত্তির জায়গা আছে, এগুলো আপত্তির জায়গা বাইরেও যেগুলো আপনি দ্বিমত পোষণ করেন, আপনি মনে করেন আপনার ম্যানিফেস্টোতে রাখবেন, আপনি জনগণের কাছে যাবেন, জনগণ যে পক্ষকে বিজয়ী করবে তারা সেগুলো বাস্তবায়ন করার অধিকার পাবে। আর কেউ যদি রাস্তায় নামতে চায় রাস্তায় নামবে, জনগণকে ঐক্যবদ্ধ করে বিপ্লব করবে, আবার অভ্যুত্থান করবে। দুটো পথই তো আমাদের সামনে খোলা, হয় আন্দোলনে যাবে না নির্বাচনে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। নাহারিন ইসলাম খান, এই প্রসঙ্গে যুক্ত করবেন। আরেকটি কথা বলতে চাই, মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার দীর্ঘ সময় মালয়েশিয়ার দায়িত্বে ছিলেন, তিনি আজকে একটা গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন আরেকটা কথা বলি, হয় আন্দোলনে যাবে, নির্বাচনে যাবে, কিংবা দুটো একসাথে। শেখ হাসিনাকে উৎখাতের যে ঐক্য বাংলাদেশে ছিল, সেই ঐক্য এখন দেখা যাচ্ছে না, উনি বলেছেন। হ্যাঁ, সেই ঐক্য তো আসলেই দেখা যাচ্ছে না, সেটা তো আমরা সেই ঐক্যে ফাটল দেখেছি। কিন্তু কেন জানি মনে হয় জানেন, আমাদের এই জনপদের ঐতিহাসিকভাবেই তার নিয়তিতে এটা লেখা, এই জনপদে সিরাজউদ্দৌলা এসছে, মীর জাফর এসছে, হাসিনা এসছে, আবার আসছে, মানে আমরা মনে হয় এইরকম একটা সার্কেলের মধ্যে পড়ে গেছি। এটা একটা সাইকেল, মানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, আমি তো পরিত্রাণ কোথাও দেখতে পাই না। কিন্তু তারপরে হয় কি, সাকিব ভাইয়ের মতো যে আশায় মানুষ বুক বাঁধে, কারণ খুবই উর্বর একটা জনগোষ্ঠী এটা, তাই না? আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এটা। আমি তারপরেও বলতে চাই যে সংস্কার বলেন, যাই বলেন, যেগুলো নিয়ে কথা হয়, সংবিধান কি কখনো কাউকে স্বৈরাচারী বানাতে পারে? সংবিধানের কোথাও কি লেখা ছিল যে আপনি আয়নাঘর বানান? কোথাও লেখা ছিল না, কিন্তু মানুষ স্বৈরাচারী হয়। এখন সেখান থেকে আপনাকে মুক্তির জন্য আপনাকে কি করতে হবে? নির্বাচন চাইতে হবে, যেটি সাকিব ভাই বলেছে যে আপনাকে পছন্দ হলে আপনাকে ভোট দিবে, আপনাকে না পছন্দ হলে জনগণ আপনাকে রিজেক্ট করে দিবে। আপনি যদি ন্যূনতম মানে একটা ভোটাধিকার এই দেশে আনতে পারেন, যে 5 বছর পর পর কোনো না কোনোভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, তাহলেই আপনি দেখবেন যে আমাদের চাওয়া পাওয়ার জায়গায় অনেক কিছু মিলে যাবে। আমি মনে করি নির্বাচন চাইতে হবে এবং নির্বাচন দিতে হবে, এবং কোনোভাবেই 5 বছর থাকবে অনির্বাচিত সরকার, এটা মেনে নেওয়া যায়। অনেক ধন্যবাদ জানাই আপনাকে, অনেক ধন্যবাদ জানাই সাকি আপনাকেও। যেসব কথা বলছিলাম, চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, প্রত্যাশা হতাশা অনেক কিছুই আছে। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ চলছে, রাজনৈতিক দলগুলো নিয়মিত বসছে, তাদের এই বসার মাধ্যমে সুন্দর একটি যতটুকুতে মতৈক্য হয় একটি ঐক্যমতের ফলাফল আসবে, এবং জুলাই যে ঘোষণাপত্র সেটি দ্রুত চলে আসবে, এবং নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। আজকের আয়োজন শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।